হাসপাতাল কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা দুই ঘোড়া নগদান বই ডাবল কলাম ক্যাশ বুক নিয়ে আলোচনা করব। নগদান বহি বলতে আমরা কি বুঝি? নগদান বহি প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বই। আমরা জানি যে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য লেনদেন সংঘটিত হয়, এর একটি বৃহৎ অংশই সংঘটিত হয় নগদের মাধ্যমে। তো এই নগদ লেনদেন সমূহ যে বইতে আলাদাভাবে হিসাব সংরক্ষণ করা হয় তাকে মূলত নগদান বই বলা হয়। এখানে শুধুমাত্র নগদ অর্থের আগমন এবং নির্গমন সংক্রান্ত লেনদেনগুলি অন্তর্ভুক্ত হয়, বকেয়া বা বাকিতে লেনদেন এখানে অন্তর্ভুক্ত হয় না। তো আজকে আমরা দুই ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করব। আমরা দুই ঘোড়া নগদান বইয়ের একটি ছক দেখতে পাচ্ছি। এখানে দুইটি পাশ আমরা লক্ষ্য করছি, কালার আলাদা করা আছে স্ক্রিনে। একটি ডেবিট পার্শ্ব আর একটি ক্রেডিট পার্শ্ব। তো দুই ঘোড়া নগদান বই কি? যেসব প্রতিষ্ঠানে নগদ অর্থের লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন হয়, ওই সকল প্রতিষ্ঠানের নগদ অর্থ এবং ব্যাংকের লেনদেন সমূহ একত্রে লিপিবদ্ধ করার জন্য এই দুই ঘোড়া নগদান বইটি লিপিবদ্ধ করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটি টাকার ঘর আছে, একটি হচ্ছে ব্যাংকে টাকার ঘর, একটি নগদে টাকার ঘর। আমরা যদি হাইলাইটার দিয়ে দেখি, লেজার পয়েন্টার দিয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি নগদ টাকার ঘর এবং ব্যাংকে টাকার ঘর। ঠিক একই রকমভাবে ক্রেডিট পার্শ্ব নগদ টাকা এবং ব্যাংকে টাকা দুইটি আলাদা আলাদা ঘর। এই জন্য এই হিসাব বইটিকে দুই ঘোড়া নগদান বই বলা হয়, অর্থাৎ নগদ অর্থের ঘর একটি এবং ব্যাংকে অর্থের ঘর একটি। তো দুই পাশে আমরা জানি যে নগদান বইয়ের দুই পাশে, ডেবিট পাশে আমরা জানি নগদান বই একটি সম্পত্তিবাচক হিসাব, নগদ টাকার হিসাব। নগদ টাকা বৃদ্ধি পাইলে বা আসলে ডেবিট হয় এবং চলে গেলে বা কমে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট হয়ে যায়। তো একই পদ্ধতিতে নগদান হিসাবের মতোই এখানেও লেনদেন হিসাবভুক্ত হবে। শুধুমাত্র বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে এই যে এখানে একই সাথে নগদ টাকার হিসাব এবং ব্যাংকে টাকার হিসাব একত্রে সংরক্ষিত হবে। তো আমরা ছকটা দেখতে পাচ্ছি, এইখানে নগদ টাকার যে ঘরটি আছে এখানে কি লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে? এখানে প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন বা নগদ অর্থের বৃদ্ধি সংক্রান্ত লেনদেনগুলো এই নগদ টাকার ঘরে হিসাবভুক্ত হবে। এবং ব্যাংকে টাকা যদি আগমন বা বৃদ্ধি হয় তখন এই ব্যাংক কলামের ডেবিট পাশে, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট পাশে যে ব্যাংক কলামটা আছে সেখানে অন্তর্ভুক্ত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নগদ টাকা এবং ব্যাংকে টাকার আগমন বা বৃদ্ধি এই দুইটি শুধুমাত্র ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। নগদের জন্য নগদের ঘর এবং ব্যাংকে জমা বা বৃদ্ধির জন্য ব্যাংকের ঘরে হিসাবভুক্ত করতে হবে। আমরা ইন্ডিকেটর দিয়ে হাইলাইট করছি। আচ্ছা, এখন যদি আমরা নগদান বই, দুই ঘোড়া নগদান বই ক্রেডিট পার্শ্বের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্রেডিট পার্শ্বে ঠিক অনুরূপ দুইটি ঘর রয়েছে, একটি নগদ টাকার ঘর এবং একটি ব্যাংকে টাকার ঘর। তো এই দুইটি ঘরে কি জাতীয় লেনদেন হিসাবভুক্ত হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে নগদ ঘরে প্রতিষ্ঠান হতে নগদ অর্থের নির্গমন, অর্থাৎ যদি নগদ টাকা চলে যায় বা বের হয়ে যায় বা হ্রাস পায় তখন এই ক্রেডিট পাশে নগদের ঘরে হিসাবভুক্ত হবে। ঠিক একই রকমভাবে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব হতে যদি কোনো নগদ অর্থের নির্গমন হয় বা নগদ অর্থের হ্রাস ঘটে তখন এই ব্যাংক কলামে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। আমরা কিছু লেনদেন সম্পর্কে এখন আলোচনা করব, যে লেনদেনগুলো প্রায়শই নগদান বহি বা দুঘোড়া নগদান বহিতে অন্তর্ভুক্ত থাকে, সেগুলো কিভাবে আমরা হিসাবের ঘরে হিসাবভুক্ত করব সে সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লেনদেন যে প্রারম্ভিক নগদ তহবিল, অর্থাৎ প্রতিষ্ঠানের
কোনো হিসাবকালের শুরুতে যে নগদ তহবিল থাকে এবং ব্যাংক জমার উদ্ধৃত থাকে, এটি যখন হিসাবে দেখানো হয় তখন নগদান বইতে কিভাবে হিসাবভুক্ত হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এই নগদান বইয়ের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুইটি পার্শ্ব থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের প্রারম্ভিক নগদ তহবিল থাকে বা নগদ উদ্ধৃত থাকে এবং ব্যাংক জমার উদ্ধৃত হয়, তাহলে সেটি ডেবিট পাশে ব্যালেন্স বিডি শিরোনামে হিসাবভুক্ত হবে, ব্যালেন্স বিডি। এবং নগদ টাকা নগদের ঘরে 1000 এবং ব্যাংকে উদ্ধৃত 5000 টাকা ব্যাংকের ঘরে হিসাবভুক্ত হবে। এখানে একটি বিষয় উল্লেখ্য, যদি ব্যাংক জমার উদ্ধৃত না থেকে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত থাকে, তাহলে সেটি অবশ্যই ক্রেডিট পাশে, নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে। এখানে আরও একটি বিষয় বলা প্রয়োজন, সেটি হচ্ছে নগদ টাকার সাধারণত ক্রেডিট উদ্ধৃত হয় না, কারণ নগদ টাকা হাতে যা উদ্ধৃত থাকে তার চেয়ে বেশি খরচ করা সম্ভব নয়। কিন্তু ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত থাকতে পারে, আমরা ব্যাংক ওভারড্রাফট বলে থাকি, যে ব্যাংকে জমা অতিরিক্ত টাকা উত্তোলন করা হতে পারে বা নেগেটিভ ব্যালেন্স থাকতে পারে, যার জন্য এইটার ক্রেডিট ব্যালেন্স হতে পারে। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্রেডিট পাশে হিসাবভুক্ত করবে, যদি আমাদের ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত দেয়া থাকে। এরপরে আমরা আরো একটি লেনদেন দেখতে পাচ্ছি এখানে, যে নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু বা আরম্ভ করা হলো। যদি এইরকম একটি লেনদেন থাকে যে নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা বা ব্যবসায় আরম্ভ করা, সেক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রিটা আমরা আগে থেকেই জানি যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এটি নগদান বহিতে যদি আমরা 2 ঘরে নগদান বহিতে পোস্টিং দিই, তখন আমাদের পোস্টিংটা হবে অবশ্যই ডেবিট পাশে, কেননা আমরা নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলে নগদ টাকা বৃদ্ধি পায় প্রতিষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে পোস্টিং হয়ে গেল মূলধন হিসাব শিরোনামে। আমরা জানি খতিয়ানের পোস্টিংটি সাধারণত এইভাবেই হয়, যেহেতু আমরা নগদান বইতে হিসাবভুক্ত করছি ডেবিট পাশে হিসাবভুক্ত হলো নগদের ঘরে টাকা 70,000 এবং এর অপোজিট যে হিসাব অর্থাৎ বিপরীত হিসাবটি অর্থাৎ মূলধন হিসাব, এখানে বিবরণের ঘরেতে আমাদের খতিয়ানের পোস্টিংয়ের যে নিয়ম সেই অনুযায়ী মূলধন হিসাব অপোজিট হিসাবটি এখানে ডেবিট পাশে বসে গেল। আমরা ইন্ডিকেটরটি হাইলাইট করলাম এটা। এরপরে আরো একটি লেনদেন আমরা দেখতে পাচ্ছি, তমালের নিকট হতে নগদ 9,000 টাকা পাওয়া গেল। তো এটি যদি আমরা নগদান বইতে হিসাবভুক্ত করি, তার আগে আমরা জাবেদাটা দেখে নিতে পারি। জাবেদা দেখলে আমাদের পোস্টিং এর সুবিধা হবে সবসময়। সেক্ষেত্রে তমালের কাছ থেকে যেহেতু নগদ টাকা পাওয়া গেল, অবশ্যই নগদান হিসাব ডেবিট হবে। তোমরা জানো সম্পত্তি বৃদ্ধি পেলে বা নগদ টাকা আসলে ডেবিট হয়। এবং যেহেতু টাকাটি তমালের কাছ থেকে পাওয়া গেল, তমাল আমাদের প্রাপ্য হিসাব, তো সে যেহেতু টাকা দিয়ে দিল, এটাও একটি সম্পত্তিবাচক হিসাব। যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে, প্রাপ্য হিসাব তমাল ক্রেডিট। আমরা যদি নগদান বইতে পোস্টিং দিই তাহলে আমরা দেখতে পাবো যেহেতু টাকা পাওয়া গেল, টাকা পাওয়া গেলে এবং টাকা বৃদ্ধি পেলে নগদান হিসেবে অবশ্যই ডেবিট পাশে পোস্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে নগদের ঘরে টাকা 9,000, আমরা 9,000 টাকা পেয়েছি তমালের কাছ থেকে। তমাল একটি প্রাপ্য হিসাব, যার জন্য প্রাপ্য হিসাব ব্র্যাকেটে আমরা তমাল লিখেছি। এরপর আরো একটি আমরা লেনদেন দেখতে পাচ্ছি, চেক প্রাপ্তি। চেকের মাধ্যমে যখন পণ্য বিক্রয় করা হয়, তখন কিন্তু পণ্য বিক্রি করলে আমরা কি পাই? চেক পাই। তো চেক যখন আমরা পাবো তখন আমাদের জার্নাল এন্ট্রিটি হয় ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তোমরা জানো চেকের শিরোনামে কোনো হিসাবভুক্ত হয় না। চেক পেলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, যার জন্য ব্যাংক হিসাব ডেবিট হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়। আমরা জানি এটা যদি আমরা নগদান বইতে পোস্টিং দিই, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, অবশ্যই ডেবিট পাশে পোস্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের ঘরে ডেবিট পাশে পোস্টিং হয়ে গেছে 22,000 টাকা এবং বিপরীত যে হিসাব সেটি বিক্রয় হিসাব আমরা হিসাবভুক্ত করেছি। ডেবিট পাশে টাকা বৃদ্ধি পাইলে ডেবিট হয়, ডেবিট পাশে পোস্টিং হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নগদ প্রদান, নগদে পণ্য ক্রয় করেছে 42,000 টাকা। সেক্ষেত্রে জার্নালটি হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটি যদি আমরা 2 ঘর নগদান বইতে পোস্টিং দিই, তাহলে যেহেতু এই ক্ষেত্রে নগদে পণ্য ক্রয় করা হয়েছে, আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ বহির্গমন বা নির্গমন হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে টাকা চলে গিয়েছে। লেনদেন কিভাবে হিসাবভুক্ত হবে? নগদে যখন পণ্য ক্রয় করা হয়েছে 42,000 টাকা, এর জন্য জার্নাল এন্ট্রিটা আমরা দেখে নিতে পারি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটি যদি নগদান বইতে পোস্টিং হয়, যেহেতু নগদে পণ্য ক্রয়, তার মানে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে।
তার মানে অবশ্যই নগদান বইতে ক্রেডিট পাশে পোস্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে পোস্টিং হয়েছে, যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নগদ নগদান হিসাবে ক্রেডিট পাশ, নগদান বই ক্রেডিট পাশে নগদের ঘরে পোস্টিং হয়েছে, নগদের ঘরে পোস্টিং হয়েছে। আমরা এরপরে আরো একটি লেনদেন দেখতে পাচ্ছি এখানে, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। তো যখন চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হবে তখন ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে অবশ্যই ক্রেডিট পাশে পোস্টিং হবে, যেহেতু নগদ টাকা চলে যাবে ব্যাংক থেকে। তো টাকাটা নগদের ঘরে না বসে এবার অবশ্যই ব্যাংকের ঘরে বসবে, যেহেতু নগদ টাকা চলে গেছে। ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে পোস্টিং হয়েছে। এরপর আরো একটি লেনদেন আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে নগদ অর্থ জমাদান। তো ব্যাংকে যদি আমরা নগদ অর্থ জমা দিতে চাই তাহলে অবশ্যই আমাদের নগদ টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে ব্যাংকে জমা দিতে হবে। সেক্ষেত্রে জার্নালটি হবে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি হবে, এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। তো দুটি সম্পত্তিবাচক হিসাবে একটি বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে যার জন্য ডেবিট হবে, এবং নগদান হিসাব কমে যাবে, সম্পত্তি কমে যাবে যার জন্য এটি ক্রেডিট হবে। তোমরা জানো সম্পত্তি বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তো এটি যদি নগদান বইতে পোস্টিং দেওয়া হয় তখন এটি অবশ্যই দুই পাশে পোস্টিং হবে, কেননা নগদ উদ্বৃত্ত কমে যাবে, নগদ টাকা কমে যাবে এবং ব্যাংকে টাকা বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলবো, একই লেনদেন দুই পাশে হিসাবভুক্ত হয়েছে, কন্ট্রা এন্ট্রি বলা হয়। তো তোমরা জানো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু নগদ টাকার হ্রাস পেয়েছে তার জন্য ক্রেডিট পোস্টিং, নগদ টাকা কমে গেছে 8,000, এবং এর বিপরীত হিসাবটির নাম ব্যাংক হিসাব। আমরা দেখতে পাচ্ছি খতিয়ান পোস্টিং এর সময় এভাবে পোস্টিং করতে হবে। ঠিক একই রকম ভাবে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে পোস্টিং হয় ব্যাংকের ঘরে। দেখো আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে পোস্টিং হবে, এবং এর অপোজিট যে হিসাবের নাম সেটির নাম হচ্ছে নগদান হিসাব। আমরা দেখতে পাচ্ছি অপোজিট হিসাব নগদান হিসাব, নগদান হিসাব এখানে পোস্টিং হবে। যেহেতু একটি লেনদেন দুই পাশে হিসাবভুক্ত হয়েছে, কন্ট্রা এন্ট্রি বলা হয়, তার জন্য খতিয়ান পৃষ্ঠার ঘরে ক বা সি লিখে আমাদের ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। ঠিক একই রকম আরো একটি লেনদেন আমরা দেখতে পাচ্ছি অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, অর্থাৎ অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা যদি উঠানো হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যখন ব্যাংক থেকে টাকা উঠানো হবে ব্যাংক থেকে টাকা কমে যাবে এবং নগদে টাকা বেড়ে যাবে। যেহেতু অফিসের জন্য টাকা উঠানো হবে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নগদের ঘরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক একই রকম একটি লেনদেন, এটি একটি কন্ট্রোল লেনদেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে এবং নগদে টাকা রাখা হয়েছে। তোমরা জানো এই পাশে টাকা হ্রাস পায়, যেহেতু ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে ব্যাংক থেকে টাকা কমে গেছে এবং নগদের ঘরে টাকা বৃদ্ধি পেয়েছে, এটিও একটি কন্ট্রা এন্ট্রি। তো যদি আমরা পোস্টিং দিই নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু নগদান হিসাব ডেবিট, দেখতে পাচ্ছি আমরা নগদান হিসাবে ডেবিট পাশে টাকা নগদানের, এবং এর অপোজিট হিসাবটির নাম ব্যাংক হিসাব। ঠিক একই রকম ভাবে ব্যাংক হিসাব ক্রেডিট, দেখতে পাচ্ছি আমরা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকা, এবং অপোজিট হিসাবটির নাম নগদান হিসাব, এটিও একটি কন্ট্রা এন্ট্রি। তো এইটি খুব ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, সবসময় এটাই থাকে। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এই লেনদেনটিতে আমরা দেখতে পাচ্ছি মালিকের প্রয়োজনে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, অফিসের প্রয়োজনে না, তার মানে এটা অবশ্যই কন্ট্রা এন্ট্রি নয়। তো এক্ষেত্রে আমরা অবশ্যই জার্নাল দেবো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে টাকা কমে গেছে অবশ্যই ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকা পোস্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকা পোস্টিং হয়েছে এবং এর অপোজিট হিসাবটির নাম হচ্ছে উত্তোলন হিসাব। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়েছে, তার জন্য এই টাকাটা প্রতিষ্ঠানে আর আসবে না এবং কন্ট্রা এন্ট্রিও হবে না। আদায়ের জন্য 22,000 টাকার প্রাপ্য বিল ব্যাংকে জমা দান। তো আদায়ের জন্য যখন কোনো প্রাপ্য বিল আমরা ব্যাংকে জমা দেবো ব্যাংকে টাকা বেড়ে যাবে এবং প্রাপ্য বিল একটি সম্পত্তি, জমা দিলে প্রাপ্য বিলটি কমে যাবে, সুতরাং প্রাপ্য বিলটি কমে যাবে বা ক্রেডিট হবে। তো এটি যদি আমরা পোস্টিং দিই যখনই ব্যাংকে টাকা বেড়ে যাবে অবশ্যই ডেবিট পাশে টাকা পোস্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে টাকা পোস্টিং হচ্ছে ব্যাংকের ঘরে, ব্যাংকে টাকা বেড়ে গেছে এবং অপোজিট হিসাবটির নাম প্রাপ্য বিল হিসাব। আমরা দেখতে পাচ্ছি
আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। যদি আমরা কোনো চেক বা বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয় এবং পরবর্তীতে সেই চেকটি প্রত্যাখ্যাত হয়, সেক্ষেত্রে যে জার্নালটি হবে সেটি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, অর্থাৎ তার কাছ থেকে আমরা টাকা পাবো, যাকে আমরা দেনাদার হিসাব বলি, ডেবিট, এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো এটি যদি আমরা নগদান বইতে পোস্টিং দিই তাহলে আমরা দেখতে পাবো, যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, অবশ্যই ক্রেডিট পাশে পোস্টিং হবে। ক্রেডিট পাশে পোস্টিং হয়েছে আমরা দেখতে পাচ্ছি, ক্রেডিট পাশে পোস্টিং হয়েছে ব্যাংকের ঘরে টাকা, এবং অপোজিট হিসাবটির নাম প্রাপ্য হিসাব, আমরা প্রাপ্য হিসাব লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3000 টাকার একটি প্রাপ্য বিল 2800 টাকায় বাট্টা করে ব্যাংকে জমা রাখা হলো। তো যদি ব্যাংকে জমা রাখা হয় অবশ্যই ব্যাংকে টাকা বেড়ে যাবে। আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা বেড়লে ব্যাংক হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট, এটি একটি খরচ, কারণ বাট্টা করার কারণে আমাদের পুরো টাকাটা না পেয়ে আমরা 200 টাকা কম নিয়েছি, এটি একটি খরচ পেয়েছি। তো অপোজিট হিসাবটির নাম হচ্ছে প্রাপ্য বিল হিসাব, যেটি আমরা বাট্টা করেছি, এটি একটি সম্পত্তিবাচক হিসাব, এটা কমে যাবে, তার জন্য এটা ক্রেডিট হবে। তো এটি যদি আমরা নগদান বইতে পোস্টিং দিই, 2 ঘর নগদান বইতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ব্যাংকে টাকা বেড়েছে, টাকা অবশ্যই ব্যাংকের ঘরে ডেবিট পাশে পোস্টিং হবে, এবং অপোজিট হিসাবটির নাম হচ্ছে প্রাপ্য বিল হিসাব। এটি যেহেতু একটি 2 ঘরা নগদান বই, 3 ঘরা না, সেই জন্য এক্ষেত্রে বাট্টার জন্য আলাদা কোনো ঘর নেই, সুতরাং বাট্টার টাকা এখানে কোথাও পোস্টিং হবে না। যেহেতু এটি 2 ঘরা নগদান বই, বাট্টার টাকা এখানে পোস্টিং হবে না। যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে 2800, আমরা 2800 লিখেছি কিসের এগেইনস্টে? প্রাপ্য বিল হিসাবে এগেইনস্টে, তো প্রাপ্য বিল হিসাব আমরা লিখেছি। টাকায় বাট্টাকৃত 3000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। যদি কোনো কারণে কোনো প্রাপ্য বিল আদায়ের জন্য জমা করার পর সেই বিলটি প্রত্যাখ্যাত হয়, সেক্ষেত্রে আমরা যে জার্নাল এন্ট্রি দেব সেটি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে পূর্ণ টাকায় হিসাবভুক্ত হবে, কেননা যখন বিল প্রত্যাখ্যাত হবে তখন সেই বিলের বাট্টাকৃত মূল্য না হিসাবভুক্ত হয়ে অবশ্যই পূর্ণ মূল্য হিসাবভুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3000 টাকায় হিসাবভুক্ত হবে। তো এখানে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, অবশ্যই ব্যাংক হিসাবের ক্রেডিট পাশে পোস্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক হিসাবের ক্রেডিট পাশে পোস্টিং হয়েছে, এবং কি কারণে? প্রাপ্য হিসাবের কারণে, দেনাদার হিসাবের কারণে। আমরা এই বিপরীত হিসাবটির নাম এখানে লিখব প্রাপ্য হিসাব। ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো যদি ব্যাংক কোনো হিসাবের উপর সুদ প্রদান করে বা মঞ্জুর করে, সেক্ষেত্রে ব্যাংকে টাকা বেড়ে যায়, ব্যাংক হিসাব ডেবিট, এবং ব্যাংক সুদ একটি আয়বাচক হিসাব, বাড়লে ক্রেডিট হয়ে যাওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো এটি একটি জার্নাল এন্ট্রি, এটিকে যদি আমরা নগদান বইতে পোস্টিং দেই, সেই ক্ষেত্রে যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে তার জন্য অবশ্যই টাকা ডেবিট পাশে পোস্টিং আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক হিসাবে ডেবিট পাশে টাকা পোস্টিং হয়েছে, এবং কিসের এগেইনস্টে? ব্যাংক সুদ হিসাব, অর্থাৎ সুদ বাবদ আমরা টাকাটা পেয়েছি। তো আমরা লিখব বিবরণের ঘরে ব্যাংক সুদ হিসাব। তো একই রকম ভাবে যদি ব্যাংক আমাদের কোনো টাকা চার্জ করে, অর্থাৎ আমাদের ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক যদি আমাদের হিসাবের উপর কোনো সুদ চার্জ করে বা অতিরিক্ত সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করে, সেক্ষেত্রে ব্যাংক সুদ একটি খরচ হিসাবে হিসাবভুক্ত হবে ডেবিট, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কেটে নেবে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে অবশ্যই টাকা ক্রেডিট পাশে পোস্টিং হবে, যেহেতু ব্যাংক থেকে টাকা কমে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেডিট পাশে পোস্টিং হয়েছে ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ হিসেবে, ব্যাংক থেকে টাকা কমে গেছে 500 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই তোমাদের ক্যাশ বুকের উপর প্রথম ক্লাস। এই পরবর্তীতে আমরা আরও একটি প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এই প্রত্যাশায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।